আপনাদের দোয়ায় ভালো রয়েছি। আজকে বাজারটা নিয়ে আমরা একটু গভীরভাবে একটু পর্যালোচনা করব। শুরুতে আমি একটা কথা বলতে চাই, যদি আপনারা সম্মতি দেন বা আপনারা যদি আমার পাশে থাকেন, তাহলে আমি কিছু কিছু কোম্পানি নিয়ে একেবারে লাইভ প্রতিবেদন করতে চাই। আমি সরজমিনে আমি সেই সমস্ত কোম্পানিতে গিয়ে কোম্পানির ফাংশন দেখতে চাই, যা আসলেই সে কোম্পানিগুলো চালু রয়েছে কি না, বা কোম্পানির ফাংশন কী ধরনের। একেবারে অডিট রিপোর্ট তো আমি পাবো না, বাট যতটুকু আমি সংগ্রহ করতে পারি সেই সমস্ত বিষয়গুলো আমি কাজ করতে চাই। যদি আপনারা মতামত দেন, দয়া করে কমেন্টসে জানাবেন বিষয়টি এবং আমাকে পরামর্শ দিয়ে সহায়তা করবেন। আর আরেকটি বিষয়, আজকে আমরা যেটা গভীরতার সাথে উপলব্ধি করলাম যে গতকাল যে নির্দেশনা এসেছে সেই জায়গায় আজকে বাজারে 50 পয়েন্ট কমেছে। এটা আমি মনে করি যে একটি বাজারের শক্তি সঞ্চয় হয়েছে। আজকে যে কারেকশন হয়েছে এটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল অ্যাকচুয়ালি। যদিও আমরা যারা এই ভিডিও নিয়ে কথা বলি বা বিনিয়োগকারীদের জন্য কথা বলি, আমরা অনেক সময় সূচকের পতন এই কথাটা কিন্তু বলতে পারি না, কারণ সেখানে বিনিয়োগকারীরা অনেকটা ডিমোরালাইজড বা হতাশ হয়ে যেতে পারে। যেমন আমি সকালবেলার যে ভিডিওটা আপনাদের লাইভ দিয়েছিলাম যে গুজব এবং প্যানিক থেকে মুক্ত থাকুন, আপনারা খেয়াল করে দেখবেন যে সকাল 10:30টার দিকে আমি একটা লাইভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। সেখানে কিন্তু স্পষ্ট করে বলেছি গুজব এবং প্যানিক থেকে মুক্ত থাকুন। অনেকেই অনেক রকম বক্তব্য দিচ্ছে বা অনেক রকম আমাদেরকে প্রোপাগান্ডা বা মিসলিডিং করছে। বাট প্রিয় বন্ধুরা, আমি যদি আপনাদেরকে কয়েকটা প্যারামিটার বলি, যে সমস্ত প্যারামিটার কারণে টানা 15 দিন যদি বাজারের ঊর্ধ্বগতি হয় এবং 2000 কোটি টাকা যদি ছাড়িয়ে যায়, তারপরেও বাজারের অবস্থান তেমন কোনো খারাপের দিকে যাবে না। বাট আমি যেই জায়গায় এসে আপনাদেরকে যে অবস্থানটা কথা বলছি, আজকের বাজারের কারেকশনটা আমাদের জন্য একটি মাইল ফলক হয়ে থাকলো এবং সত্যই, এবং যে 50 পয়েন্ট কমেছে সেখানে আমরা বেশ কিছু কোম্পানির আস্ফালনও দেখেছি, আবার কিছু কোম্পানির দরপতন দেখেছি। আমরা আজকে লেনদেন হয়েছে প্রায় 917 কোটি টাকা। সো দ্যাট ইজ গুড সাউন্ডস, গুড নাম্বারস অলসো। বাট এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো যে বেশ কিছু কোম্পানি, আমরা যে সমস্ত কোম্পানি আলোচনা করি সেগুলো কিন্তু ভালো দর বৃদ্ধিও পেয়েছে, কিছু কোম্পানির দর কমেছে। তবে ব্যাংক সেক্টরকে আজকে আমরা সেক্টর ওয়াইজ যদি একটু আলোচনা করি যে কোন সেক্টরে কত পরিমাণ, আমরা টপ 5 সেক্টর যদি আমরা হাতে নেই, সেখানে টেক্সটাইল সেক্টরে 62 কোটি টাকার লেনদেন হয়েছে, ব্যাংক সেক্টরে 232 কোটি টাকা লেনদেন হয়েছে, এবং ফার্মাসিউটিক্যালসের যেটা 128 কোটি টাকা লেনদেন হয়েছে, এবং ইন্স্যুরেন্স 33 কোটি টাকা লেনদেন হয়েছে, এবং পাওয়ার সেক্টর প্রায় 62 কোটি টাকা লেনদেন হয়েছে। এরপর আমি ইন্ডিভিজুয়াল যদি একটু বলি, একটু জানার জন্য আজকের এই ভিডিওটি আপনাকে অনেকটা হতাশা থেকে আপনাকে ফিরে নিয়ে আসবে। বাজার যখন ঊর্ধ্বগতি থেকে বাজার যখন কারেকশন হয়, তখন বাজার আরও শক্তিশালী হয়। তো সুতরাং 6 তারিখের বাজারের জন্য আমরা যেসব প্রস্তুতি দেখতে পাচ্ছি, ইনশাল্লাহ 6 তারিখের বাজারে আমরা ভালো কিছু করব, ভালো কিছু হবে। এই সেক্টর চেঞ্জের এসব কোনো কিছু নেই। বাজারে প্রত্যেকটা সেক্টরেই আস্ফালন আমরা প্রত্যাশা করি, কারণ প্রত্যেকটা সেক্টরেই একটা তলানিতে রয়েছে, সেই জায়গা থেকে বাজার ঘুরে দাঁড়াবে। যেমন আমরা যদি বলি সিটি ব্যাংকে আজকে প্রায় 1 কোটি 17 লক্ষ শেয়ার হাত বদল হয়েছে, 1 কোটি 17 লক্ষ, যার মূল্য ছিল 29 কোটি। যমুনা ব্যাংক 1 কোটি 47 লক্ষ শেয়ার হাত বদল হয়েছে এবং যার মূল্য ছিল প্রায় 31 কোটি টাকা। ট্রাস্ট ব্যাংক 64 লক্ষ শেয়ার হাত বদল হয়েছে, যার মূল্য ছিল 13 কোটি টাকা। রবি আজকে 47 লক্ষ শেয়ার হাত বদল হয়েছে এবং সেখানে তার মূল্য ছিল 13 কোটি টাকা। মার্কেন্টাইল ব্যাংক আজকে 45 লক্ষ শেয়ার হাত বদল হয়েছে এবং তার মূল্য ছিল প্রায়, মূল্যটা আমার এখানে লেখা নেই, যাই হোক। সো আমরা আরও কিছু কোম্পানি যেগুলো আমরা একটু দেখি যে এই সূচকের পতনের দিনে আমরা ভালো একটা আস্ফালন পেয়েছি, যেগুলো নিয়ে আমরা নিয়মিত আলোচনা করি। তবে নতুন একটি কোম্পানি আমাদের সাথে, যেহেতু সরকারি বহুজাতিক কোম্পানিগুলো আমাদের তালিকায় সংযুক্ত হচ্ছে, সেখানে কিছু মতামত রয়েছে। অনেকেই মন্তব্য করেছেন যে আইপিওর মাধ্যমে এই কোম্পানিগুলো এনলিস্টেড হতে হবে। এটা সত্যিই একটি যুক্তিসঙ্গত বিষয়, কারণ আমি এটা মতামত পেয়েছি, ওনার নামটা আমি উল্লেখ করছি না, বাট তিনি খুব সুন্দর করে বর্ণনা দিয়ে লিখেছেন, যদি আইপিওর মাধ্যমে না আসে তাহলে পরবর্তীতে এই প্রিমিয়ামের দামের চাইতেও কম দামে লেনদেন হয়। পাশাপাশি ইপিএস এবং আরও যেসব প্যারামিটার রয়েছে সেগুলোকে বোঝার জন্য আমাদের ঋণ বাদ দিয়ে সঠিক মূল্য, এনআরভি কত রয়েছে, ইপিএস কত এবং পিই কত, সব কিছু, এবং 2 বছর আগে অর্থাৎ
এনলিস্টেড হওয়ার আগের 2 বছর সব কিছুই আমাদেরকে স্পষ্টভাবে প্রকাশ করতে হবে, যেন বিনিয়োগকারীরা নতুন করে আর কোনো ক্ষতিগ্রস্ত না হয়। পাশাপাশি ভালো করতে এসে যেন কেউ যেন খারাপ জিনিস দিয়ে এই বাজারকে আবার বিনিয়োগকারীদেরকে কষ্ট না দেয়। সুতরাং এই সমস্ত প্যারামিটারগুলো ফলো করতে হবে এবং আমরা এই 15টি কোম্পানি যেগুলো আসতে চাচ্ছে সেগুলো নিয়ে আমাদের সাথে কথা বলবো। তার আগে আমরা দেখি যে আজকের এই ছন্দপতনের দিনেও বাজার যেদিন কারেকশন হলো সেদিনও আমরা কিছু কোম্পানির আস্ফলন পেয়েছি। যেমন তিতাস গ্যাস দেখেছি যে 2 টাকা পজিটিভ ছিল, আজকে ক্লোজিং প্রাইস ছিল 23 টাকা। আমরা তিতাস গ্যাসকে আমাদের এনলিস্টেডের একটা তালিকা দিলাম, কারণ লাস্ট 52 উইকস আমি দেখলাম এখানে সর্বনিম্ন ছিল 16 টাকা এবং সর্বোচ্চ ছিল 30 টাকা। এবং বর্তমান যেহেতু সরকারি কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আসতে হবে, সরকার নতুন করে তার প্রফিটেবল কোম্পানি এবং বহুজাতিক কোম্পানিগুলোকে বাজারে নিয়ে আসার জন্য কাজ শুরু করে দিয়েছে, অঙ্গীকারবদ্ধ হয়েছে। সেই জায়গায় এখন সরকারি অনেক কোম্পানির দাম কিন্তু ভালো হবে, এটা আমরা বুঝতে পারছি। এবং আমরা জানি যে এসপি সিরামিকের কথা আপনাদের সাথে সেveral টাইম বলেছি এবং আজকে 1 টাকা 50 পয়সা দর বৃদ্ধি পেয়েছে। আমি সকাল 10:30টার সময় যখন ভিডিও করি তখনও কিন্তু আর 30 পয়সা 40 পয়সা দর বৃদ্ধি ছিল, বাট শেষের দিকে এসে দর বৃদ্ধি হয়েছে, যেটা আমি শুরুতে বলেছিলাম। যে প্রাইম ইন্স্যুরেন্স, তারপরে আপনার বাংলাদেশ সাবমেরিনস কেবল আজকে 8 টাকা 90 পয়সা, এটা একসময় হল্ট হয়েছিল এবং হয়তো অনেকেই এই যে বাজার যখন সূচকের পতন হয়েছে আবার বিক্রি করে বের হয়ে গেছে, কিছু প্রফিট টেক করে বের হয়ে গেছে, এটাই স্বাভাবিক এবং এটাই বাজারের সৌন্দর্য। কারণ বেশ কিছু সূচকের বৃদ্ধি হয়েছে, অনেকের প্রফিট মার্জিন রিচ করেছে, যারা তাদের কাঙ্ক্ষিত প্রফিট যখন তারা পেয়ে গেছে তারা বের হয়ে গেছে, এটা অবশ্যই আমি মনে করি তাদের জন্য একটা আনন্দদায়ক, তাদেরকে অভিনন্দন জানাই। এবং পাওয়ার গ্রিড আমরা বেশ আগে থেকে আলোচনা করছি, K&Q আলোচনা করেছি, এন পলিমার গতকাল স্পেসিফিকভাবে বলেছি আপনার চোখ রাখুন, এন পলিমার তলানির দিকে রয়েছে দামটা, আমরা ইনশাল্লাহ খুব ভালো কিছু দেখতে পাবো এন পলিমার। এবং আমরা ডরিন পাওয়ার একই অবস্থা এবং মীর আক্তার গতকাল খুব স্পেসিফিকভাবে আমি বলেছিলাম যে মীর আক্তার আমার একটা পছন্দের কোম্পানি, ভালো একটা জায়গায় রয়েছে। সো এই জায়গায় আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, সবসময় মাথায় রাখবেন আমার এই বক্তব্য কখনো বাই এবং সেল করার আপনার নির্দেশনা দেয় না, আপনাদের সিদ্ধান্ত আপনাদের কাছে। তবে যে বক্তব্যটা আপনাদের কাছে আমি শুরুতে দিয়েছি, যেটা হলো আমি একবারে তদন্ত বা একটা অনুসন্ধান টিমের মতো কাজ করতে চাই বিনিয়োগ বাজারকে নিয়ে, কোথায় জালিয়াতি রয়েছে, কোথায় কিভাবে। আমাকে একটু আপনারা যারা দীর্ঘদিন অভিজ্ঞ আছেন, আমি জানি অনেক আমার চাইতে বিজ্ঞ ব্যক্তি আমার পোর্টফোলিও আমার এই পরিবারের সাথে যুক্ত রয়েছে। দয়া করে আমাকে বিতর্কিত না দেখে আমাকে পরামর্শ দিন, আমাকে কাজ করার সহযোগিতা করুন এবং সাথে থাকুন এবং তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমি যেন এই পরিবারটাকে নিয়ে একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করতে পারি এবং ভালো জায়গায় এগিয়ে যেতে পারি, সকলের সাথে মিলেমিশে একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে সবাই যেন লাভজনক অবস্থায় থাকতে পারি। যাওয়ার আগে আমি যে 15টি কোম্পানি নিয়ে সরকার নতুনভাবে সিদ্ধান্ত নিয়েছে, যেই কোম্পানি সরকারি লাভজনক এবং বহুজাতিক কোম্পানি আসার চিন্তাভাবনা করছে, সেই কোম্পানির নামগুলো আমি আবার বলছি। আমি এই কোম্পানির মধ্যে কিছু কোম্পানিকে আমি খুব প্রায়োরিটি দেবো, সেগুলো কোম্পানির আমি প্রতিবেদনে যাব সরাসরি, যে কোম্পানিগুলো আসলেই প্রফিটেবল অবস্থায় রয়েছে কিনা, বা কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমি কথা বলে দেখব যে কোম্পানিগুলোর যে বিনিয়োগ বাজার আসতেছে আসলেই এখানে কী ধরনের চক্র বা কী ধরনের ফাংশন বা কী ধরনের বিষয় রয়েছে, সেটা নিয়ে আমি আলোচনা করব। সো আমি কোম্পানির নামগুলো একটু আলোচনা করছি, এরপরে আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানাবো, সেটা হলো যে সমস্ত কোম্পানি বন্ধ রয়েছে, যে সমস্ত কোম্পানি এখন উৎপাদনের রয়েছে কিন্তু প্রকাশিত রয়েছে বন্ধ অবস্থায়, যে সমস্ত ফ্যাক্টরি নিয়ে গেম হচ্ছে, যে সমস্ত ফ্যাক্টরি নিয়ে বিনিয়োগকারীদের সাথে একদম নয় করা হচ্ছে, আমি সেই সমস্ত কোম্পানি নিয়েও আমরা কাজ করার খুব ইচ্ছা রয়েছে। আমি সরজমিনে সেগুলো দেখতে চাই, আমি ভিডিও করে সেগুলো আসলে উৎপাদন রয়েছে কিনা বা কোম্পানির ফাংশন কোথায় রয়েছে সেটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার সাথে থাকবেন, সহায়তা করবেন এবং তথ্য দিয়ে আমাকে পরামর্শ দিয়ে আমাকে সহায়তা করবেন। এবং কোম্পানির নামগুলো বলছি, 1 নম্বর হচ্ছে কর্ণফুলী ফার্টিলাইজার, 2 নম্বর সিলোভিয়া ফার্মা, 3 নম্বর নোভার্টিস বাংলাদেশ, 4 নম্বর সিনজেন্টা বাংলাদেশ, 5 নম্বর নেসলে বাংলাদেশ, 6 নম্বর ইউনিলিভার বাংলাদেশ, 7 নম্বর পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি, 8 নম্বর নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন, 9 নম্বর BR পাওয়ার জেন, 10 নম্বর সিলেট গ্যাস ফিল্ডস, 11 নম্বর বড়পুকুরিয়া কোল মাইনিং, 12 নম্বর ঝালাবাদ গ্যাস ট্রান্সমিশন, 13 নম্বর কর্ণফুলী গ্যাস, 14 নম্বর সাধারণ বীমা কর্পোরেশন, 15 নম্বর জীবন বীমা কর্পোরেশন। সেই 15টি কোম্পানি নিয়েও আমার স্পেসিফিকভাবে আমি ভিডিও তৈরি করব, এটা ইচ্ছা আছে। আর যদি সেটা সম্ভব না হয়, আমি যতটুকু অনলাইন অফলাইন মিডিয়া সোর্স কোম্পানি পার্সন, সেই কোম্পানি এমপ্লয়ি থেকে তথ্য নিয়ে আমি আপনাদের সাথে 1-to-1 ভিডিও তৈরি করে আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব। সকলে আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন, সহায়তা করবেন, পরামর্শ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।